তিন পাগলের এক পাগল তাপস দা হলো বাসায়। সে আমাদের এই স্মরণীয় মুহূর্তে আমাদের সাথে নাই, তারে খুব মিস করতেছি। সুরশৈলী থেকে একটা কৌশলী লাইভ করবো, কারণ সুরশৈলীর এত সাবস্ক্রাইবার এখন হয় নাই যে অফিসিয়াল লাইভ করা যাবে। হ্যাঁ, আমরা সাবস্ক্রাইবারের পাত্তাও দিচ্ছি। আমাদের কাজটা কেমন হলো, কাজটা আমাদের অডিয়েন্সকে দেখাবো। কাজটা এই একটু আগে বেশ বাজায় শেষ করতে গানটা গান দিয়ে গাওয়াবে টাবে এগুলো মানে ভাই বলবে একটু সাউন্ডটা কমাই। ভাই গানটা করার পরে আপনার কেমন লাগছে? শুধু ফেস নিচ্ছি। গানটা করার পরে তো গানটা আমার কাছে নিজেরটা নিজের কাছেই বলতে হয়। গানটা আমার কাছে খুব ব্যতিক্রমী লেগেছে। এক গ্লাস পিড়ের মতো কথাটাই হ্যাঁ, স্থায়ীটা লেখা আপনি অনেক দিন আমার লিখতে বলছেন, আমি হোয়াটসঅ্যাপে একটা লেখা পাঠাইছিলাম, ওটা তো বিলুপ্ত হয়ে গেল। তারপরে একদিন আজান দিয়ে ধরলেন আমারে, কি করবো, খসখস করে দাঁড়াই লিখে দিলাম দুইটা অন্তরা। সাথে সাথে ভালো হয়েছে, অন্তরটা আমাকে খুব ভালো লাগছে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। সুরশৈলী তো আসলে শুধু সুর বা মিউজিক নিয়ে না, সুরশৈলীর যে প্রজেক্ট, যেমন সুরের রিসার্চ, বাংলা গানের ঐতিহ্য ফিরায় আনা, অডিও বুক এবং আরও অনেক অনেক কথা আমরা পরে বলবো। মেন কথা হলো আমরা তো অ্যাকচুয়ালি আমরা তো ভাইরালের কথা চিন্তা করে এটা তো করতে চাই জীবনেও না, এটা তো ভাইরাল শব্দটারই আমরা ঘেন্না করি। অ্যাকচুয়ালি আমরা আমাদের সময়টারে ধরে রাখতে চাই, আমরা কি করলাম না করলাম। সে হারানো দিনের যে আগের গানের যে মেলোডিগুলো ছিল সেগুলোকে চেষ্টা করছি ফিরিয়ে আনার জন্য। আবার এই যে এই কিবোর্ডটা কিন্তু আছে সিকোয়েন্স যুগের সাক্ষী, সেই সময় যে কাজগুলি করছেন সেগুলি আমরা আশা করি আবার ওর চেয়ে ভালো ফিলে করব। তারপরে এই সুরশৈলীর ব্যানারে তো অনেক প্রোগ্রাম সাজাইছি আমরা, অনেক রাতের পর রাত 25-30 বছর ধরে ডিসকাস করছি, কাজ নিয়ে বসছি। সবার দোয়ার প্রার্থী আমরা, যাতে কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি। আপনি ঘোষণা দিয়ে দেন, সুরশৈলীতে খুব শীঘ্রই অডিও বুকস আসতেছে। হ্যাঁ, সুরশৈলীর থেকে খুব শীঘ্রই অডিও বুক এবং মিউজিক রিসার্চের কিছু ব্যাপার স্যাপার। তারপরে আমাদের বাংলা ব্র্যান্ডের ইতিহাস লিখতে গিয়ে কোন ব্র্যান্ডটা জানি প্রথম হইব, মানে আমরা খুব ছোট ব্র্যান্ড, যদিও মানুষ এটার গণাই ধরে না, হ্যাঁ, কিন্তু আমরা সেটা দিয়েই করব। কেন? কারণ ওই ব্র্যান্ডটা নিয়েই আমি আপনার কাছে গল্প শুনি, তাপসদার কাছে অনেক কথা বলছি গোটায় গোটায়। সেই ডেভিড ভাই, সেই আরও যারা আছে, ওই যে 5 জন ছিল, হ্যাঁ, ওনারা তো এখন প্রত্যেকেই যার যার জায়গায় আছে, কিন্তু ওই গানটারে মানে ওনাদের সময়টারে দিয়েই আমি কিন্তু বাংলা গানের ব্র্যান্ডের মানে বাংলা সঙ্গীতে ব্র্যান্ডের যে অবদান এবং বাংলা গানের ইতিহাসে ব্র্যান্ডের যে বাকবদল, ওইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করব আমার ক্ষুদ্র প্রচেষ্টায়। এবং অ্যাজ সোন অ্যাজ পসিবল আমি আমার প্রজেক্ট প্রপোজালটা আপনাকে দিব। এটা খুব সিক্রেট প্রজেক্ট, এটা ওই 5 জন ছাড়া আর কাউকে আপনি শেয়ার করবেন না, ওকে? এটাও আসতেছে সুরশৈলী থেকে, এবং আরও আসতেছে আলাউদ্দিন আলী ট্রিবিউন এবং ধীরালি মনসুর। এই যে দুই ভাই যে বাংলা গানের ঐতিহ্যের যে ব্লাড লাইন, সেই কোত্থেকে উঠে আসছে সেটা নিয়ে আমার অনেক দুষ্প্রাপ্য বই আমি পাচ্ছি না। বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি, তারপরে পাবলিক লাইব্রেরিতে আমি খুঁজেও পাই নাই। আপনি আমার একদিন নোটস দিছিলেন, যে কে যেন বলছিল ঢাকা ইউনিভার্সিটির কোনো একজন। এটা দুঃখজনক ঘটনা, খুব ইজিলি না হয়তো পেয়ে যাবো আমরা, কিন্তু আমি কিন্তু আবার কোথায় পাচ্ছি জানেন, খুঁজে পাবো, মানে ন্যাশনাল লাইব্রেরি অফ কংগ্রেসে পাচ্ছি আমি, তারপরে ব্রিটিশ লাইব্রেরিতে পাচ্ছি। আমি সার্চ দিয়ে দেখছি ওদের কাছে, হ্যাঁ, লন্ডন, হ্যাঁ, ব্রিটিশ কাউন্সিল ল্যাম্প, ওই যে ব্রিটেনের যে সবচেয়ে বড় লাইব্রেরিটা, ওটা নামটা আমার মনে নেই, কিন্তু ইন্টারন্যাশনাল কংগ্রেস লাইব্রেরি, মানে লাইব্রেরি অফ কংগ্রেস যেটা, সেটার কথা আমার মনে আছে, ওইখানেও আছে। এবং ঢাকাতেও অবশ্যই আছে, কিন্তু চাপায় হয়তো পড়ে রয়েছে। বাংলা একাডেমিতে আমি খুঁজছি, এবং বাংলা মিউজিক ডিপার্টমেন্টের ওই একজন স্যার আছে, ওর নাম কী জানি, কামাল না কি জানি, হ্যাঁ, ভালো ইয়ে করে। ওনার সাথে আমার ওই ভাবনগর ফাউন্ডেশনের সাইমন জাকারিয়া, ওরা চর্যাপদ নিয়ে কাজ করতেছে এখন। ওই ইএমকে সেন্টার আছে না ধানমন্ডির, মানে ওই যে প্রেসিডেন্ট কেনেডির নামে যেটা করা ধানমন্ডিতে, ওইখানে আমরা একটা সেমিনার করছিলাম। ওইখান থেকে ওই ভদ্রলোক কী করছে জানেন, এই চাইনিজ বা ফরেনার যারা বাঙালি আছে ওদেরকে ওই প্রোগ্রামে উপস্থিত করছিল।
অদ্ভুত লাগছে আমার। এবং এই যাদবপুর ইউনিভার্সিটির একজন লেকচারার ছিল ওই প্রোগ্রামে, অর্ণবের খুব প্রশংসা করে গেছে। অর্ণব তো নিঃসন্দেহে ভালো গায়। ওই রবীন্দ্রনাথের ওই গানটা যেমন অর্ণবের মতো আমি এত দরদ দিয়ে করে শুনিনি। ওই যে যাক, গানের কথাটা মনে আসলে আমি বলবো, যাই হোক মাথায় আসলে বলবো। এখন সুরশৈলী নিয়ে আমরা এই ফার্স্ট এটা মানে একটা ওই রকম লাইভ না, যেহেতু যতজন সাবস্ক্রাইবার আমাদের লাগে ততজন নাই, অথচ অনেক বছর ধরে আমরা এটা করছি। কারণ আমাদের সাবস্ক্রাইবার খোঁজা বা আমাদের কাজ না, আমাদের কাজ করা, অনেক কাজ করছি। তো এই গানটা শুনতে শুনতে আমরা এটাই আজকে অফিসিয়ালি সুরশৈলীর একটা লাইভ হিসেবে আপলোড দিব, যদিও ভিডিওটা, কারণ লাইভ নিবে না। একটু আগে আবার আমরা লিজা আবার গান শুনছি, তারপরে আমাদের আব্বাদের স্মৃতিচারণ করছি। আজকে আমাদের অনেক ভালো দিন, সারা রাত একটা গান করছি। ওই যে ওই গানটা, ওইটাও তো ভালো হয়েছে গান। সব বলবো, রুনু ভাইয়ের কথা একসাথে বলতে গেলে আমি আটকায় যাব, আমি এত কথা বলেও খেয়ে হারাই ফেলি। তো আমরা গানটা শুনে আসি একবার। লিরিক্সটা আমি পরে অ্যাড করে দিব। এইখানে ভায়োলিনটা লাগে না? সেলিম ভাই একদিন কন্ট্যাক্ট করে ফেলেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এটা টেকটা নিয়ে নিব। ভায়োলিন এটা কর্ড, এখানে ভুলও আছে শুদ্ধতাও আছে, আমরা জাস্ট স্মৃতি হিসেবে রাখলাম। এই হইলো অগোছালো সুরশৈলী, একটা চিহ্নতার একতারাও আছে, ঠিক করা হয় নাই। এই যে আমার খাতা কলম, মাইনর। এই কিবোর্ডটাই জাদুকরি বেস বাজাইছে রুনু ভাই। বেসটা বাজানো ছিল না, কাজটা অনেক কয়েকদিন আগেই শুরু করছে। একজন মগ্ন শিল্পীর অবলোকন, মনোজগৎ, অনুভূতি, অপার আকাশ, বিরল ডানায় উঠতে থাকা। সাউন্ড ব্যালেন্স ট্যালেন্স কিছুই কিন্তু করা হয় না, মিক্সিং না, জাস্ট এটা একটা র।
অসাম একটা গান হইব রুনু ভাই। গানটা শোনার পর আপনার কি মনে হইতেছে? নিজের গানটা নিয়ে না ওইটা না, নিজের না, নিজের ভুলা গিয়া অ্যাজ এ সাধারণ শ্রোতা হিসেবে। তো অবশ্যই ভালো লাগছে, একটু ডিফারেন্ট। হ্যাঁ, এবং এটা তো জাস্ট রাফ একটা, হ্যাঁ, একটা গাইড ভয়েসটা আপনি দিচ্ছেন। ভায়োলিনটা আমরা সেলিম বাইরে ট্রাই করবো। আর গানটা সম্ভবত আর এটা তো একদম ব্যালেন্স ছাড়া, ব্যালেন্স আসলে আরও গানটার ট্র্যাকটা কি আর কারো শুনেছিলেন? না। আগুন ভাই, হ্যাঁ, আগুন শোনার পরে ও গাওয়ার জন্য খুব ইচ্ছা, ও তখন ট্র্যাকটা কমপ্লিট করা ছিল না, তো তো যার জন্য ভয়েসটা নেওয়া হয়নি আর কি। তো পরে আমি বলছিলাম যে ট্র্যাকটা কমপ্লিট করে তারপর দিব। আজকে তো হ্যাঁ কমপ্লিটলি। তো দেখি আগুনের সাথে যোগাযোগ করে তার পছন্দ হয় কিনা। হ্যাঁ, না ও তো পছন্দ করছে, বুঝছি, হ্যাঁ হ্যাঁ, ওকে। তো 15-20 দিন আগে বলতে এই গানটাও গাবো। এইভাবে দাবি নিয়ে যেহেতু বলছে, তাহলে আমি অবশ্যই আগুন ভাই গাইবে এই গান, মানে তার যদি কোনো প্রবলেম না থাকে। আর কাউরে পৃথিবীর, আপনি তো জানেনই, পৃথিবীর সেরা ওয়েলথ আমাদের পায়ের কাছে আসলেও আর কাউকে এই গান আমরা গাইতে দিব না। এটা আমাদের রুনু ভাই জানে, এটা আমি এক পাগল, এই আমার সাথে আরেক বড় পাগল বয়ে রয়েছে। রুনু ভাই জানে যে আমরা টাকার কাছে যদি আমাদের আত্মা বিক্রি করতাম তাহলে আমরা কী করতে পারতাম। সো টাকা দিয়ে যদি কেউ কবি কিনতে আসছে বা মিউজিক ডিরেক্টর কিনতে আসছে বা মিউজিশিয়ান কিনতে আসছে, আমরা তারা যে কী করছি থাক, এখন ওই গল্প না বলি, আর না যাই, ওরা ভয় পাবে ভাই, এমনিতেই দৌড়ে উঠতে থাকে। আমরা কিন্তু পলায় পলায় কাজ করি, আমাকে মানে এই লুকে খুঁজে বার করতে পারা, শিডিউল পাওয়া যে কীটা। আমি রাতের পর রাত বৈশা থেকে শিডিউল আছে না, কিন্তু কাজ করার মুড না থাকলে তো কাজ করতে আমিও দিব না। খুঁজে বের করাটা অসুবিধা হয় আর কি। হ্যাঁ, না মুড খুঁজে বের করা অসুবিধা। আপনারা তো আমি যে কোনো মুহূর্তে বললাম না যে আমি আপনারা খুঁজলে পাবো না, কি পানির তলে গেল ইনশাল্লাহ, পয়সা থাকলে খুঁজে বার করুন। যাই হোক, আমরা গানটা শুনলাম, আমি গর্বিত। এই কম্পোজিশনের অনেকটা স্মৃতিকে আমি রুনু ভাইয়ের পাশের চেয়ারটায় বসেছিলাম এই ছোট্ট ঘরে। এটা কি আমার যে রিকোয়ারমেন্ট ছিল, আমার যে ইচ্ছা ছিল, সেটাও রুনু ভাই খুব আনন্দের সাথে নিছে এবং মুগ্ধ হয়েছে যে তুমি সায়েম ভাই, আপনি মিউজিকের মানুষ না, তারপরে আপনি যা বলছেন এটা ভালো লাগছে। মিউজিশিয়ানরাও। হ্যাঁ, আর একটা বিষয়, আমার কান খুব খারাপ যাতে একটা সাউন্ড রুনু ভাই আমার শুনেন তো, কানে লাগেনি। আমি কই এইখানে রুনু ভাই কোনো নাই কিছু নাই। পরে আবার আমরা একটু বড় করে দেখি কি ওইখানে একটা ফলের বিড়াল আছে। ওই যে আমি একটা কথা কই, ল্যান্সা ইজ ডিফিকাল্ট টু হাইড, আর আমি বিলাই পালি। যাই হোক, অডিয়েন্স, অনেক কথার মধ্যে যে কথা, সুরশৈলী শুধু সুর বা গানের জন্যে না, সুরশৈলী কাব্যশৈলীর একটা কনসার্ন। আর কাব্যশৈলী জন্ম হয়েছে অনেক আগে থেকে আমার কলেজ লাইফে, পাঠাগার ভিত্তিক গ্রামগুলিতে, মানে 87,000 প্লাস ওই প্রজেক্টের নাম, বাংলাদেশে 87,000 গ্রাম, প্রত্যেকটা গ্রামে একটা পাঠাগার হবে। আমরা বিদেশি ডোনেশন নেব না, ওই গ্রামের মানুষ থেকে বা আমাদের পকেটের টাকা থেকে আমরা পাঠাগার করব। ওখানে বসে মানুষ চিন্তা করবে কীভাবে গ্রামের ময়লা পরিষ্কার করতে হবে, কীভাবে রাসায়নিক সার খেলে আমরা যে মারা যাচ্ছি, তোরাও তো খাচ্ছিস। এদের এইভাবে বুঝাইতে পারলে আসলে এনজিও করতে হয় না, কোটি কোটি ডলার দিয়ে গাড়ি বাড়ি করার দরকার নেই। আর এটা অনেকেই করতে চাইছে এনজিও, আমি জাস্ট ওদেরকে অশ্লীল স্ল্যাং করছি এবং বলছি যে আমার প্ল্যান তুই নিয়ে নে, আমার মতো করে কর, চুরি কর, কিন্তু এটাকে বাণিজ্যিক, যেমন এডুকেশন এখন ইন্ডাস্ট্রি হয়ে গেছে, হসপিটাল এখন ইন্ডাস্ট্রি হয়ে গেছে, মানে তোরা এই সেবার নামে বাণিজ্য করতে আসিস না। আমার ইচ্ছা করে যারা সেবার নামে বাণিজ্য করতে আসে পৃথিবীতে, ওরা পৃথিবীর সুপার ক্রিমিনাল। কারণ এই ধরেন একটা সাধারণ মানুষ গাঁজা বেচা খায় কিংবা ইয়াবা বেচা খায়, পুলিশ ওদের কী করে জানেন, ওদের মাথা বেচে আবার পুলিশ খায়, 3 কোটি কোটি ডলার পুলিশ আয় করে, ওরা কিন্তু আয় করে না, 1 লাখের মধ্যে একজনও না, পয়সা মরে জেলে। পুলিশ কি করে, ওরে নেয়, ওর বউরেটাই না নেয়, মানে কী করতে পারে আমরা জানি। তারপরেও ওই সাধারণ মানুষগুলি মানে কিন্তু বড় বড় হ্যাপা হয়, অথচ কোটি কোটি ডলার যারা মাইরে দিতেছে, ও কিন্তু 500 টাকা নিয়ে এই কাম করতেছে, কিংবা খাওয়া শিখছে, একটা খাওয়ার জন্য এই কাজ করতেছে। আমি জেলখানায় 2 বার গেছি, 2 বারে গিয়ে দেখছি কি জানেন, ভরা, এবং 99.99% মানুষ নিরপরাধ, মানে ওদের ফাঁসানো মানে, এবং ওইটা সবই হইলো ইয়াবা এবং হিরোইন কেস। হিরোইন তো নাই, অনেক কোটি টাকা দাম, ওরা গুল দিয়া হিরোইন, ওই একটা টেস্ট সার্টিফিকেট আই না, ওই যার উপরে খাইস মিটায় টাকা দে তাইলে দিব। এই হয়েছে অবস্থা। একজন মহিলা ডিআইজি আছে, যে ওইখানে আমি আপনার তার গল্প বলছি, তার সাথে আমি অনেক ডিসকাস করছি এই ব্যাপার নিয়ে। সেও বলছে আমাদের কিছু করার নাই, আমাদের হলে হেফাজত করা,
যে কজন গয়না দিব আমরা গয়না নিব, এটা করবে বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট। আমরা এক সময় ওইখানেও যাব, আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের বক বক এবং গান শোনার জন্য। আল্লাহ হাফেজ।